দেখুন, গ্রেফতার হওয়া তৃণমূলের নেতামন্ত্রীর তালিকা যেরকম দীর্ঘ, তেমনি তদন্তের মুখে ঝুলে থাকা অভিযুক্ত নেতামন্ত্রীদের তালিকাটাও কম দীর্ঘ নয়। কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই আদালতের জামিনে বাইরে আছেন। আবার নতুন করে মেসি কাণ্ডের ফাইল খোলা হচ্ছে। আজই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়ে দিয়েছেন যে রাজ্যের পক্ষে লজ্জাজনক এই ঘটনার নতুন করে তদন্ত হবে, ফাইল খোলা হবে। স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তিতে বাড়তে পারে। ফলে শোচনীয় হারের পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই মারাত্মক চাপের মধ্যে আছেন। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? না, দেখুন, চাপের মধ্যে অনেক আগে থেকেই ছিলেন। পরাজয়ের পরে চাপটা কয়েক গুণ বাড়লো। তার কারণটা হলো, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিনের পর দিন পুলিশ প্রশাসনটাকে ব্যবহার করে একটা দেওয়াল তৈরি করে দিয়েছিলেন যাতে করে সিবিআই ইডি তদন্তটা আটকানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, আপনি জানেন যে রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করতে এসেছিল, জিজ্ঞাসাবাদের জন্য এসেছিল, তখন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে পড়েছিলেন তার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে। ফলে নতুন যে সরকার এসছে, নতুন সরকারের পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারবে, তারা বাধা হয়ে দাঁড়াবে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে দিয়ে তদন্তকে বিপদগামী করেছেন। আপনার মনে থাকতে পারে, সারদা দিয়ে আমি শুরু করি। সারদার লাল ডায়েরি নিয়ে অনেক কথা হয়েছে। সেই লাল ডায়েরি হাফিস কে করলো? সারদার বেসিক ডকুমেন্টকে এসআইটির নাম করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে বিধাননগরের পুরো তথ্য প্রমাণ লোপাট কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধেই তো অভিযোগ। আজকে সেই প্রশাসন নেই। আজকে নতুন একটা সরকার এসছে, তার সেখানে পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, সিআইডি স্বাধীনভাবে কাজ করবে। ফলে এখন ইডি সিবিআই পূর্ণ সহযোগিতা পশ্চিমবাংলায় পাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অধীনে। আমি আপনাকে বলছি, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, শুধুমাত্র দলটাকে দুর্নীতিগ্রস্ত করেছে তা নয়, তার এন্টার যে শাসন ব্যবস্থাটা, সেই শাসন ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত করেছে তার, এবং ক্রিমিনালাইজেশনও করেছে একই সাথে। আমি যেটা দিনের পর দিন আপনার স্টুডিওতে বলেছি যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকরণ ঘটছে, সর্বত্র তার মধ্যে ছড়িয়ে পড়ছে। সে কেবলমাত্র শিক্ষক দুর্নীতি নয়, পুরসভার দুর্নীতি নয়, 100 দিনের কাজের দুর্নীতি নয়, আবাস যোজনার দুর্নীতি নয়, সর্বত্র একটা টাকা 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 চাই, আমার টাকার বিনিময়ে কিছু করবে। ফলে প্রশাসনটার মধ্যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল এবং ক্রিমিনালাইজেশন হয়েছিল। ফলে সেই জায়গা থেকে আমি বলছি, অবশ্যই নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ এই প্রত্যেকটা দুর্নীতির শেকড় ধরে একেবারে মাথা পর্যন্ত যাওয়া। এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মাথা পর্যন্ত কিন্তু এবার যাবে এই সময়টা। কারণ মাথা পর্যন্ত যাবে তার দুটো কারণ। যে পুলিশ প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতো সিবিআই ইডি তদন্তে বাধা দেওয়ার জন্য, এবার সিবিআই ইডি কিন্তু স্বাধীনভাবে তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, মিসলিড করতে পারবে না। আর দ্বিতীয় হলো, নতুন সরকার যেহেতু পরিষ্কার তাদের নজরদারি থাকবে, ফলে আমি ড্যাম শিওর আর শুভেন্দু অধিকারী এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে বলে আমি অন্তত মনে করি না। পরিষ্কার মাথা পর্যন্ত যাবে এবং আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে মাথা কিন্তু জেলে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলি, যে সম্বন্ধে দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সততার প্রতীক। এই ভাবনাতেই মানুষ বিশ্বাস করেছে, এই ভাবনাতেই তো মানুষ তৃণমূল তৈরি হওয়ার পরে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এমন একটা ঘটনা আমি বলতে পারি যে তিনি তার ভাইদের অত্যাচারে, ভাইদের বিরুদ্ধে অভিযোগ নানা, সেই কারণে মাকে নিয়ে তিনি তৃণমূল ভবনে চলে গেছিলেন। তারপরে সেটা একটা যুগ ছিল যেখানে সামান্যতম তেলকার ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা ছেড়ে দিলেন যে আমি দুর্নীতির বাইরে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বছরকে বছর দুর্নীতিকে প্রশ্রয় দিলেন, আশ্রয় দিলেন। দিনের পর দিন তিনি দুর্নীতিটাকে আঁকড়ে ধরে তার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে গেলেন। বিশ্বাস করেন, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বুঝতে পারি না যে হৃদয়ের এত বড় পরিবর্তন হয়, ক্ষমতার এত বড় ক্ষমতা মানুষকে এত চেঞ্জ করে দেয়। যখন দিনের পর দিন আমরা প্রশ্নগুলো তুলেছি, তখন উনি অধিকাংশ সময় ডিনায়াল মোডে ছিলেন, অস্বীকার করতেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন অস্বীকার করতেন। এবং আমরা যখন বারবার এই প্রশ্নটাগুলো তুলেছি যে কেন আপনি দুর্নীতি দমনের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছেন না, কেন আপনি করছেন না? আমরা যখন প্রশ্ন তুলেছি যে আপনি কেন ভিজিলেন্স কমিশনকে শক্তিশালী করছেন না, ভিজিলেন্স কমিশন আপনার আন্ডারে, আপনি ভিজিলেন্স কমিশনকে যদি ফ্রি হ্যান্ড দেন, তাহলে ভিজিলেন্স কমিশনের মধ্য দিয়ে তো একটা শুরু হয়, এইসব দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন।
আমরা দিনের পর দিন প্রশ্ন তুলেছি যে কেন আপনি পাবলিক অডিট, মানে যেটাকে আমরা সোশ্যাল অডিট বলি, কেন আপনি পঞ্চায়েত পুরসভার কাজে সোশ্যাল অডিট করছেন না, কেন পাবলিক পার্টিসিপেশন আপনার লোকাল গভর্নেন্সের মধ্যে থাকছে না, কেন গ্রাম সভা, গ্রাম সংসদ, ওয়ার্ড সভার মধ্য দিয়ে মানুষের নজরদারির মাধ্যমে প্রশাসনকে চালাচ্ছেন না। আমরা প্রশ্ন তুলেছি যে কেন একটা শক্তিশালী লোকায়ুক্ত প্রতিষ্ঠান আপনি তৈরি করছেন না। দিনের পর দিন আমি বলেছি যে কেন একটা আপনি রিটায়ার্ড মানুষকে, কোনো সময় সে বিচারক হতে পারে, কোনো সময় পুলিশের লোক হতে পারে, তাকে আপনি বসিয়ে দিয়েছেন কেবলমাত্র তোষামদি করতে। আমরা প্রশ্ন তুলেছি দিনের পর দিন যে কেন মানে তথ্য জানার অধিকার মানুষের একটা মানে বেসিক অধিকার, সেই অধিকার অর্থাৎ তথ্য কমিশন, যেটাকে ইনফরমেশন কমিশন বলে, স্টেট ইনফরমেশন কমিশনের কি হাল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন? দিনের পর দিন সমস্ত তোষামতকারীদের ওখানে বসানো হয়েছে। তাহলে আমি আপনি বলুন কোন জায়গায় যে মানুষটা দুর্নীতি দমনের জন্য সামান্যতম উদ্যোগ 15 বছর নেয়নি, তাহলে উনি দুর্নীতিটার উপর ভিত্তি করে শাসন কার্য চালাতে চেয়েছেন? আমি বারবার প্রশ্ন তুলেছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান নেই, ফলে তিনি তার কর্মীদেরকে দুর্নীতি করবার সুযোগ করে দিচ্ছেন যাতে করে দলের মধ্যে থেকে যায়। ভেবেছিলেন যে এই দুর্নীতির মধ্য দিয়ে তিনি থেকে যাবেন। মানুষের মার কিন্তু সবকিছুর বার, সেটা প্রমাণ করে দিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।